বললে, লয়ার বললে যেরকম করে জনতা চেনে, স্থপতিদের কাজটা কি এখন পর্যন্ত আসলে জনতা জানে না। এটার আমার কাছে মনে হচ্ছে একটা বড় কারণ হচ্ছে আসসালামু আলাইকুম সুধীর দর্শক মণ্ডলী, আমাদের বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই পিটিআই আজকের পডকাস্টে একজন বিশেষ স্থপতি আসছেন, যিনি ওনার মূল্যবান সময় থেকে আমাদের কিছুটুকু সময় দেবেন। ফারহানা শারমিন ইমো, আমি ওনাকে ইমো বলেই জানি গত 25 বছর ধরে প্রায়। আর she is excellent personality, superb architect, and most of all she is a different kind of architect. আজকে ওনার কাছ থেকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে কী ধরনের ডিফারেন্ট ফিলোসফি এবং থিঙ্কিং নিয়ে উনি চিন্তা করেন, কাজ করেন, এবং সেখান থেকে আমরা আপামর জনতা, আপামর ইউজাররা, আপামর ডেভেলপাররা কীভাবে উপকৃত হতে পারি সেই ব্যাপারে উনি আমাদের এনলাইটেন করবেন। ওয়েলকাম ইমো। অনেক অনেক ধন্যবাদ। যেহেতু যদিও এটা ফর্মাল একটা অনুষ্ঠান, বাট আমি এত বছর থেকে তোমাকে চিনি, সো তুমি বলে সম্বোধন করছি, যদি কোনো আপত্তি না থাকে। না, ঠিক আছে, জি। ওকে, তো এখানে স্টার্ট করার কিছু নাই, আমরা গল্প করব, গল্পের ভিতর থেকে যা বেরিয়ে আসে সেটাই হলো কথা। After graduation, you did many kind of things, which are not conventional architecture যা করে তাই না, যে একটা বাড়ি করলাম, একটা ডিজাইন করলাম, একটা কম্পিটিশনে দিলাম, ওটা থেকে একটু আলাদা আর কি, অ্যাজ ফার আই নো ফ্রম ইউর প্রোফাইল আর কি। তো আমি হঠাৎ করে আজকে আই ওয়াজ গোয়িং থ্রু ইউর পেজ, ফেসবুক পেজ, তো দেখলাম যে ধানমন্ডিতে 2008-এর নীতিমালা হওয়ার পর there is a house and you said this house is very favorite to me and you showed also 3 reasons. তবে এই 3টা রিজনে যাচ্ছি না। তো আমার একটা কিউরিওসিটি হলো যে why this particular building is so important to you. আমি একটু একদম ডাইরেক্টলি একটা ডিজাইন কোশ্চেনেই চলে গেলাম। কোশ্চেন না, আমার উৎসুক জানতে চাওয়া আর কি। আপনি যেই পোস্টের কথা বলছেন, সেই পোস্টটাতেও যেই 3টা কারণ দেওয়া ছিল, তার মধ্যে একটা হচ্ছে আমি রাজুকের থেকেই জানতে পেরেছিলাম যে 2008-এ নতুন নিয়ম যখন হলো ইমারত নির্মাণ বিধিমালা, সেই বিধিমালা অনুযায়ী ধানমন্ডি অঞ্চলের প্রথম পাশ হওয়া ডিজাইনটা হচ্ছে আমাদের ওই প্রজেক্টটা। এটা কিন্তু খুব মজার একটা প্রজেক্ট ছিল। ধানমন্ডিতে ইউজুয়ালি আপনারা সবাই জানেন যে ওই সরকারি লিজ নেওয়া যে জমিগুলো, সেগুলো নির্দিষ্ট একটা মাপ আছে। এইটা খুব অদ্ভুতভাবে 4 কাঠার একটা প্লট, এবং এটা বোধহয় নিজেদের ভাই বোনদের মধ্যে বিভাজন হয়ে এটা খুব চিকন একটা রাস্তা দিয়ে ঢুকে ভিতরে 4 কাঠা একটা প্লট, মেইন রোড থেকে একটু ভেতরে, মেইন রোড থেকে দেখা যায়। তো সেইটা তো একটা রিজন। এবং আমরা যখন কনস্ট্রাকশনে পাশ করার পরপরই, মানে রাজুক থেকে অনুমোদন পাওয়ার পরপরই কনস্ট্রাকশন শুরু হয়ে যায়। আমাদের বিল্ডিংটা শুরুর দিকে যখন আশেপাশে সব 6 তলা হাইটের, মানে 60 ফিট হাইটের বিল্ডিং, তার মাঝখানে আমাদের বিল্ডিংটা 9 তলা ছিল, চিকন একটা ছোট বিল্ডিং 9 তলা ছিল। তো এইটা একটা রিজন। আরেকটা আমাদের খুব ব্যক্তিগত কারণে এই বিল্ডিংটা আমার কাছে পছন্দের, কারণ আমার পার্টনার, যিনি আমার গৃহবন্ধু, তিনি ওই সময় আমার অফিসেরও পার্টনার। গৃহবন্ধী না, না কোনো দিক থেকেই না। তো তিনি অ্যাকচুয়ালি তখন আমার ক্লায়েন্ট আমাদের পরিচিত। তো ওনার কাছে আমার 6 মাস ধরে ডিজাইন করেছি, রাজুকে নিজে দাঁড়িয়ে থেকে পাশ করিয়েছি,
করে মানে সব কাজ শেষ হয়ে ওয়ার্কিং ড্রয়িং শেষ হয়ে গেছে, তখন গিয়ে তিনি ক্লায়েন্টকে বলছেন যে এই বিল্ডিং বানান না, এই জমি বিক্রি করে দেন, এই বিল্ডিং বানান না, কারণ এই বিল্ডিং আপনি যদি বানাতে যান নিজে নিজে, এটা তো ডেভেলপারের কাজ না, এটা প্রাইভেট ক্লায়েন্টের কাজ ছিল, তো আপনি এটা বানাতে গেলে আপনি মরে যাবেন, বেঁচে থাকতে পারবেন না, এত হ্যাসেল, এটা আপনি বানান না। ইমুকেই বলেন, ইমুর অনেক পরিচিত আছে, সেই বিল্ডিং এই জমি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতে পারবে। এটা বিক্রি করে অনেক বড় বড় ডেভেলপার আছে, তাদের আপনার 2 ছেলে মেয়ে, তাদের কাছ থেকে আপনি 2টা ফ্ল্যাট কিনে নেবেন গুলশান অঞ্চলে, তখন আবার ইমুকেই বলবেন, ইমুর অনেক পরিচিত আছে, ইমুই আপনাকে ওই 2টা বিল্ডিং কিনে দেওয়ার কাজ করতে পারবে। তো বুঝতেই পারছেন যে তখন আসলে মানসিক অবস্থাটা খুবই ভয়ঙ্কর ছিল। তো যথারীতি আমার ক্লায়েন্ট যাতে রাজি হন নাই, মানে কনভিন্সড হন নাই, অবশ্যই আমার হাজব্যান্ড ওনাকে বলেছিলেন ওনার শারীরিক অবস্থা চিন্তা করে, উনি মন থেকেই বলেছিলেন, কিন্তু আমার জন্য একটু কষ্টকর ছিল ব্যাপারটা তখন হজম করাটা, যে এত কষ্ট করার পর প্রজেক্ট চলে গেল। তো ওটাও একটা, তারপর কি প্রজেক্ট চলে গিয়েছিল না করা হয়েছে? না ওই বিল্ডিংটা এখনো বহাল। না আমি বলছি যে প্রজেক্ট উনিই করেছেন। উনি নিজেই করেছেন। সো জি উনি সম্পর্কে আমার মামা, উনি খুব সুন্দর মতো গুছিয়ে, আমরাও সর্বতভাবে ওনাকে সহায়তা করেছিলাম। তো 4 কাঠার উপরে 9 তলা বাড়ি 2008-এর নতুন নিয়ম আসার পর was quite a differentiated, খুব এক্সাইটেডও ছিলাম। আমি তার আগ পর্যন্ত কোনো ডেভেলপার কোনো বাড়ি ডিজাইন করি নাই, কারণ তখন তো 6 তলা এবং সামনে পেছনে একটা সেটব্যাক দেওয়া ছিল। আমি 96 এর রুলের। সো you like challenging things and you enjoy when that challenge is you face and you are successful in that challenge. মানে এই ঘটনার থেকে আমি একটা কনক্লুশন করছি না, মানে আমি নেচারটা জানতে যাচ্ছি আর কি। ফয়সাল ভাই, আমি আসলে আমি চ্যালেঞ্জ হয়তো নিতে ভালোবাসি, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি আনন্দ। আমি জীবনের সবকিছুতে আনন্দ খুঁজি। আমার ওই ব্যাপারটা থাকতে হবে, যাই করি না কেন সেখান থেকে আমার খুব মেটেরিয়ালিস্টিক প্রাপ্তির চাইতেও অনেক বড় যেই জিনিসটা আমার দরকার, যেটা না হলে আমি কাজ করবই না, সেটা হচ্ছে আনন্দ, মনের প্রাপ্তি, হ্যাপিনেস। তো সেই জায়গাটা সাথে এই বিল্ডিংটার বিশেষ যোগাযোগ ছিল। এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স। ভুটানে গিয়ে থাকা উচিত তোমার অ্যাকচুয়ালি। ভুটান খুব সুন্দর, খুব ভালো লেগেছে। শুধু সুন্দর না, আমি একা না, আমার ছেলে মেয়েও ভুটানে গিয়ে থাকতে চায় রেস্ট অফ देयर লাইভস। এই জন্য বললাম যে ওদের, আমরা যেরকম জিডিপি বলি, ওদের হলো গ্রস হ্যাপিনেস ইন্ডেক্স। আমি একবার মুম্বাইতে, অনেক আগের কথা বলছি, স্বাধীন হওয়ার পর আর কি, একটা মোটামুটি ভালো হোটেলে গিয়ে উঠেছি জুহু বিচের কাছে। রাতে তো শুধু বিচের আওয়াজ এবং উঠেই দেখতে পাচ্ছি। তবে সকালবেলা উঠে আমার মনে হলো যে আচ্ছা এই হোটেলটার এই পাশে কি আছে দেখি, তো সবগুলি জানলা দেখি ব্লক করা, মানে তখনকার দিনে তো নেইল দিয়ে ব্লক করা। আমার কিউরিওসিটি এতই বেশি যে আমি ওটাকে টানাটানি করে খুলে ফেলছি। খুলে হোয়াট আই ফাউন্ড ইজ রিয়েলি সারপ্রাইজিং টু মি। পুরা এলাকা একরের পর একর বস্তি। তো ওই বয়সে তখনও আমি বইটা জাস্ট ঢুকেছি আর কি, সো এত কিছু বুঝি টুঝি না, বাট এইটুকু বুঝতে পারি যে দের ইজ এ হিউজ কন্ট্রাডিকশন বিটুইন দ্য সেম এরিয়া বাট দ্য হ্যাবিটেটস। আমি কোনোটারই ক্রিটিসাইজ করছি না, কিন্তু অফকোর্স এত বড় একটা হোটেলে যদি থাকতে পারে তাহলে বস্তিগুলিকেও তো অনেক কিছু করা যেতে পারে, ইসলাম এরিয়াগুলিকে, এরকম একটা জিনিস মনে হয়েছিল। সো হোয়াট আই ফাউন্ড দ্যাট এই ডিসক্রিমিনেশন বিটুইন দি হ্যাভ অ্যান্ড দ্য নো হ্যাভ এর ভিতরে অ্যান্ড দ্য মার্জিনালাইজড কমিউনিটির ভিতরে
যে আমাদের ডিসক্রিমিনেশন রয়ে গেছে, আমাদের দেশেও আছে, সেটার উপরে তুমি বেশ কাজ করেছো কিংবা করতে চাও কিংবা চিন্তা ভাবনা আছে, আমাকে একটু এনলাইটেন করবে এই ব্যাপারে? এত আহ, মানে এত বড় কেউ আমি ভাবি না নিজেকে যে আপনাকে এ ব্যাপারে আমি এনলাইটেন করতে পারবো। সেটা না, তবে আমি এইটুকু বলতে পারবো ভাইয়া, আমার 5 বছরের স্থাপত্য শিক্ষা বুয়েট থেকে, আহ, সেখান থেকে বের হবার পরে আম, আমি যখন গুলশান অঞ্চলের বড় বড় দালান এবং আপনার মতোই হুম তার পাশেই করাইল হুম বস্তি, হুম হুম মানে এই যে সহ অবস্থান, হুম আহ, একদল মানুষের হাতে অনেক টাকা, হুম আরেক দল মানুষের হাতে অনেক কম টাকা, হুম তাতে অসুবিধা নেই, সমাজে থাকতেই হুম পারে, কিন্তু এই যে বেশি টাকা এবং কম টাকার মধ্যে এত অসীম ব্যবধান, এক্সট্রিম ডিফারেন্স, এই এক্সট্রিম শ্রেণী বৈষম্য, এবং তার ফলে গ্রাম এবং নগর এটা কিন্তু পাশাপাশি অবস্থান করে, বিশ্বের সমস্ত দেশেই আছে গ্রাম এবং শহর, সেটা থাকতে পারে হুম সহ হুম হুম অবস্থান। কিন্তু শহরের ভেতরেই বড় বড় দালান এবং সেই ঝুপড়ি, মানে হ্যাঁ বস্তির যে খুপড়ি বাড়িগুলো, হুম এইটা আমাকে খুব ভীষণভাবে বলতে পারেন যে আমাকে একরকম একটা অন্যরকম মানসিক অবস্থার মধ্যে ফেলে দেয়। হুম তারপরে আমি একটা সময় দেখি যে আম, নারী পুরুষ বৈষম্য নিয়ে অনেক কথা হয়, অনেক আন্দোলন হয়, ধর্ম বৈষম্য নিয়ে, হুম আমি মুসলমান তুমি হিন্দু তুমি খ্রিস্টান, সারা পৃথিবীতে ধর্ম বৈষম্য নিয়ে এত কিছু হয়, এত আন্দোলন হয়, শ্রেণী বৈষম্য নিয়ে কখনো আমাদের দেশে বা কোথাও, মানে শ্রেণী বৈষম্যের আন্দোলন না বা শ্রেণী বৈষম্যটাকে একটু ছোট করে একটু ঘুচিয়ে নিয়ে আসার জন্য কেউ কিছু বলছে, এরকম কিছু দেখিনি। আমার কাছে স্থপতি হিসেবে 5টা বছর ধরে আমার ক্যারিকুলামে আমি একটা ছোট সেশনও পাই নাই যেখানে আমাকে আহ, সেই বস্তির ঘরগুলো কিংবা আমার দেশের বেশিরভাগ ঘর, যে ভার্নাকুলার আর্কিটেকচার, ইন্ডিজিনাস আর্কিটেকচার, যেভাবে গ্রামের ঘরগুলো বানানো হচ্ছে, যেটার পেছনে হান্ড্রেডস অফ ইয়ার্স, অনেক শত বছরের নলেজ বেজ করে, মানে ওই জ্ঞান সমৃদ্ধ হয়ে যে ঘরগুলো, সেগুলো সম্পর্কিত কোনো জ্ঞান আমি 5 বছরের কারিকুলামে পাই নাই, আমি সেই জ্ঞান অর্জন করিনি। আমি আপনাকে একটা ছোট পরিসংখ্যান বলি। 2011 সালের, মানে এখনকার বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের লাস্ট পরিসংখ্যানটা পাওয়া যাচ্ছে 2011-র। বাংলাদেশে পাকা বাড়ির পরিমাণ হচ্ছে 11.32%, বাকি সবই হয় সেমি পাকা, না হলে কাঁচা, না হয় ঝুপড়ি। এখন আমরা পড়াশোনা করেছি ভাইয়া 11.32% দালানগুলোকে কত এফিশিয়েন্টলি ফাংশনালি সমৃদ্ধ করে ডিজাইন করা যায়, বানানো যায়, সেগুলোর উপরেই আমরা পড়াশোনা করে স্থপতি হয়েছি। এবং সেই হিসেবে আপনি যদি দেখতে যান, আমরা বিভিন্ন সময় কথা বলি না যে স্থপতি পেশাটাই আসলে খুব প্রচলিত নয়। ডাক্তার বললে, লয়ার বললে যেরকম করে মানুষ, সব মানুষ আম জনতা চেনে, স্থপতিদের কাজটা কি এখন পর্যন্ত আসলে আম জনতা জানে না। এটার আমার কাছে মনে হচ্ছে একটা বড় কারণ হচ্ছে স্থপতিরা কাজ করে, বেশিরভাগ স্থপতি কাজ করে 11.32% মানুষের জন্য, সেই আবাসস্থলগুলোর জন্য। তো একটু আগে যেটা বলছিলাম যে আমি মনের ইচ্ছাটা, মনের আনন্দটা বা মনের কমফর্টটা আমার কাছে সবচাইতে প্রথমে আসে। তো যখন আমি দেখলাম যে খুব স্বতঃস্ফূর্তভাবে, স্বয়ংক্রিয়ভাবে আমার ফোকাসটা ওই দিকেই চলে যাচ্ছে। আপনি যে মার্জিনালাইজড কমিউনিটি বলছেন, আমি ধরে নিচ্ছি এই মার্জিনালাইজড হচ্ছেন সমাজের সেই নিম্নবিত্ত আয়ের মানুষগুলোর জীবন, তাদের জীবন ধরন, তাদের বাসস্থান, সেই কেন্দ্রিক, সেই দিকে যে আমার ফোকাসটা একটু আস্তে আস্তে চলে যাওয়া, আবারও বলছি খুব আমি এটা করব সিদ্ধান্ত নিয়ে হয় নাই,
খুব স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছিল। তার মাঝখানে আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমেস্টারে, ওই সময় থেকে আমাদের যে মহান মানে আমাদের যে গুরু মাজহারুল ইসলাম স্যার, ওনার সাথে আমার একদম অন্যরকম একটা বন্ডিং তৈরি হয়। আমার একদম সপ্তাহে 2-3 দিন আমি ক্লাস শেষ করে ওনার বাসার একটা বড় বারান্দা ছিল, ওই বারান্দায় বসে বসে স্যারের সাথে গল্প করতাম। স্যারের তখন কিন্তু একদম এটা কি পরিবাগের বাসায়? পরিবাগের বাসায়, জি। খালার সাথে আমার খুব খাতির ছিল, ডালিয়া আপাদের সাথে তখন খুব যোগাযোগ ছিল। তো স্যারের সাথে আমার খুব একটা বন্ধুর মতো সম্পর্ক ছিল। তখন স্যারকে অলমোস্ট বলতে পারেন সবসময় বলতে শুনলাম যে পুরোটা নিয়ে কাজ করতে হবে, স্থপতি কিংবা প্ল্যানার, মানে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা শুধু ওইটুকু নিয়ে করি, কিন্তু সামগ্রিক করতে হবে। ওনার একটা প্রভাব ছিল, ওনার সেই কথাগুলো আমার মাথায় সবসময় কাজ করতো। আর পরবর্তীতে আমি খুব ঘটনাচক্রে একজন অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট, নাম শুনে থাকবেন, পল ফলোরাস। উনি হচ্ছেন, ওনার হেলথ হ্যাবিটেড নামে ওনার নিজস্ব প্র্যাকটিস ছিল, আর হেলথ হ্যাবিটেড নামে সারা পৃথিবীর সুবিধাবঞ্চিত যে সমস্ত দেশ বা সুবিধাবঞ্চিত দেশের মানুষদের জন্য কাজ করার একটা অর্গানাইজেশন ছিল। তো আমি পল ফলোরাসের সাথে দেখা হয়, পরবর্তীতে আমি অস্ট্রেলিয়াতে ওনার সাথে কাজ করতে যাই। ওনার কাজের ধরনটা ছিল এরকম যে ওনার নিজস্ব একটা প্র্যাকটিসের ছোট অফিস আছে, আবার একই সাথে হেলথ হ্যাবিটেড নামে সারা পৃথিবীরই খুব দুস্থ বা সুবিধাবঞ্চিত দেশের মানুষের জন্য উনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কাজ করতেন। তো ওনার একটা খুব বড় প্রভাব আমার উপর পড়েছিল। ওনার সাথে আমি অস্ট্রেলিয়াতে গিয়ে যখন কাজ করতে যাই, তখনও আমরা আসলে সেখানকার আদিবাসী অ্যাবরিজিনস যাদেরকে বলি আমরা, তাদের নিয়ে কাজ করলাম। বাংলাদেশে এসে দিনাজপুরের একেবারে গ্রামে গিয়ে পল সহ আমরা কাজ করেছিলাম। তো অনেকগুলো কারণ মিলে আমি আসলে ঠিক বলতে পারবো না কখন কবে কিভাবে এই সো কল্ড মার্জিনালাইজড কমিউনিটির দিকে আমার ফোকাস চলে যায়। একটা সময় মেয়েদের যেটা হয় আপনারা জানেন, অনেকগুলো ফেজ আমাদের জীবনে থাকে। আমি যখন কনসিভ করি, ছেলেদের জীবনে ফেজ থাকে, অবশ্যই থাকে, কিন্তু ধরেন মেয়েদের জীবনের প্রেগন্যান্সি পিরিয়ডের ফেজটা তো ছেলেরা অতিক্রম করেন না। ওই ফেজটাতে আমি যতই চাই, আমি আসলে অস্ট্রেলিয়াতে গিয়ে আদিবাসীদের কাজও করতে পারবো না, আমি দিনাজপুরে গিয়েও করতে পারবো না, নেপালে ধুলি খেলে গিয়েও করতে পারবো না। ওই সময়টায় পল এবং আমাদের এখানকার আমি গুরু মানি, কবির ভাই জানেন না, খন্দকার হাসিবুল কবির, উনি জানেন না যে আমি ওনাকে গুরু মানি, কিন্তু ওনার সাথেও কাজ করা আজকের এই পডকাস্ট থেকে জেনে যাবে আর কি। তো ওনারও বেশ কিছু ইনফ্লুয়েন্স। ওনারা আমাকে তখন বললেন যে সব সময় মাঠে গিয়ে কাজ করা দরকার হয় না, সবাইকে মাঠে গিয়ে কাজ করা দরকার হয় না, তুমি এখন ফিজিক্যাল যে অবস্থায় আছো তুমি ঘরে বসেই করো। ওই সময় থেকে আসলে আমার কাজের মোড়টা আরেকটু ঘুরে যায়, সেটা হচ্ছে কমিউনিটি নিয়ে বা বঞ্চিতদেরকে নিয়ে যেসব স্থপতিরা কাজ করছেন, আমি তাদেরকে প্রমোট করা, যখন যেভাবে পেরেছি তাদেরকে তুলে নিয়ে আসা, তাদেরকে সামনে নিয়ে আসা, তাদের কাজকে সবার সামনে যতদূর পারা যায় তুলে ধরা, ওই রকম দিকে আমার কাজ চলে যায়। তো এটুকুই, মানে ইট কোইনসাইডস উইথ আওয়ার ফিলোসফি ভেরি মাচ। আওয়ার বলতে বিটিআইয়ের ফিলোসফি। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে তুমি জানো, ফর অ্যাওয়ার্ডিং লেডিজ অ্যান্ড ওমেন। একদম, জি। আমাদের বিভিন্ন পলিসি আছে যেখানে যারা সামনে আসতে পারে নাই কিংবা সুযোগ পাচ্ছে না, কিন্তু তাদের সেই দক্ষতা আছে, তাদের আমরা স্পটে আনার চেষ্টা করি এবং মোরালেক সাকসেসফুল হই। তবে একটা ব্যাপার যে আমি বলি, আমি এই মার্জিনালাইজড থেকে পরের আলোচনায় চলে যাব, সেটা হচ্ছে যে হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ইজ অ্যাজ এ আরবান প্ল্যানার, আমি নিজে, যে যারা সুবিধা বঞ্চিত আর যারা সুবিধাভোগী, তারা তো কোনো সময় অ্যাকচুয়ালি হাতের 5 আঙুলের মতো এক লেভেলে থাকতেও কমফোর্ট ফিল করবে না, হ্যাঁ, বাট তারা যেন মিনিমাম একটা বেসিক স্ট্যান্ডার্ডের থেকে নিচে না চলে যায়,
সেটাই তো হলো আসল উদ্দেশ্য। এবং সেই জন্য ওই নগর পরিকল্পনা করার সময় ওইভাবে করলে পরে জিনিসটা অনেক সহজতর হয়ে যায়, একদম। তাই না? জি। তখন আমার ওই বোম্বের হোটেলের মতো ওই এক্সপিরিয়েন্স আর দরকার মানে আসবে না আর কি। এক্সপিরিয়েন্সটা ইজ নট ইম্পর্টেন্ট, বাট তাদের কাছেও তো অনেক ডিসকমফোর্ট মনে হয়। এখন আমাকে নিয়ে রাজপ্রাসাদে রেখে দিলে আই উইল ভেরি আনকমফোর্টেবল, তাই না? তো সেরকমভাবে তাদেরও তাদের সুবিধা মতো, তাদের চাহিদা মতো, তাদের সক্ষমতা মতো, তাদের অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী যদি কাজ করা যায় তাহলে উই ক্যান গো আহেড। তো রিসেন্টলি তোমাকে জানিয়ে রাখি আর কি যে বিটিআই হ্যাজ টেকেন, এমনি তো ভিশন ইজ টু সার্ভ অল সেগমেন্টস অফ দ্য সোসাইটি। সো দ্য রিসেন্ট সেগমেন্ট উইচ ইজ ভেরি হাইলি স্ট্রেসড ইজ দ্য অ্যাফোর্ডেবল হাউজিং। জি। অ্যাফোর্ডেবল হাউজিংয়ে গভর্নমেন্ট থেকে অনেক সাড়া পাওয়া গেছে, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক, IMF অ্যান্ড রাজুক থেকেও কিছুটা, যদিও তারা কিছুটা ইমপ্র্যাকটিক্যাল অবস্থায় রয়ে গেছে। এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে এটাকে কার্যকর করতে হবে, লাইক 500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট বানিয়ে সেটাকে মানুষকে বোঝানো যে হ্যাঁ এটা লিভেবল একটা জিনিস, যদিও ছোট বা সুন্দর করে রাখা যায়। সো মানে 500 সকল সুবিধাগুলো, হ্যাঁ বাসস্থানের সুবিধাগুলো আছে, এক্স্যাক্টলি, আমাদের তো ওইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ সেটাতে বাসস্থানের সুবিধা থাকবে, বাট ইউ ক্যানট এক্সপেক্ট এ স্পেস উইচ ইজ অ্যাফোর্ডেবল ফর সাম পারসন বাট নট অ্যাফোর্ডেবল ফর মি, এটা হতেই হবে। এভাবেই তো হাতের আঙুল আল্লাহ তালাই তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম ভাইয়া সেটা হচ্ছে যে ডিফারেন্সটা, বৈষম্যটা, এক্সট্রিম বৈষম্যটাকে একটু কমানো যায় কিনা। আমি হ্যাঁ, কিন্তু ওইটাই, দুই ওইটাই। এন্ডেই বলছি, দুইটাই যার বাসস্থানের অবস্থা খুব বেশি খারাপ, হুম একেবারেই আনহাইজেনিক, সেখানে একেবারেই অস্বাস্থ্যকর, এবং সেখানে বাচ্চারা বড় হওয়া মানে তারা আসলে না না আন্ডারস্টুড। মানে ইফ ইউ কনসিডার লিভিং ইন ইংল্যান্ড, পার্টিকুলারলি ইন লন্ডন, লন্ডনের বাসা কত জি। বড়, হ্যাঁ সেখানে কিন্তু মানুষ খুব শান্তিমতো থাকে, শান্তি বলতে মানে খুব সগর্বভাবে থাকে। আবার সেখানেও এরকম প্রাচুর্যওয়ালা বাড়িও আছে। রাস্তা ছোট হলে ওখানে গাড়িগুলি কিন্তু ছোট, তাতে কিন্তু কেউ ওটা নিয়ে মাথা ঘামায় না। তার মানে আবার সেখানে রোলস রোজ যে নাই নাই, তাও না। সো সবই থাকবে, কিন্তু বেসিকের নিচে, একটু আগে তুমি যেটা বলছো যে বেসিক সুবিধাগুলির নিচে যাতে না চলে যায়, বাচ্চারা যাতে ওই মন নিয়ে বড় না হয়। আমি এটার সাথে একটু অ্যাড করবো, সেটা হচ্ছে বেসিকের নিচে যাতে না নামে। আবার ধরেন একটা মানুষের বেঁচে থাকার জন্য তো অনেকগুলো বাড়ির দরকার নেই, অনেকগুলো গাড়ির দরকার নেই। মানে আমাদের এখানকার শ্রেণী বৈষম্যের ধরনটা একটু দুই এন্ডেই খুব এক্সট্রিম। যাদের আছে তাদের এত বেশি আছে যে প্রয়োজনের তুলনায় আছে একটু বেশি হতে পারে, আমার কাছে যেটা মনে হয় অনেক 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 বেশি আছে। রিসেন্টলি গত 1 বছরের যে সমস্ত তথ্য বের হয়ে আসছে সেগুলো দেখে তো খুবই ভয় লাগে আর কি, যে কিসের মধ্যে আছি। না সেটা রেজাল্ট তো অলরেডি আমরা গত 5ই আগস্টে পেয়ে গিয়েছি আর কি, আলটিমেটলি সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। যখন IABর জেনারেল সেক্রেটারি হলে, IAB took 49 years to find a lady general secretary. That is a very surprising news for me. ভাই আমি ব্যাপারটাকে একেবারেই একটু অন্যভাবে দেখি। আমাদের উপমহাদেশে ছেলেরা স্কুলে যাওয়া শুরু করার প্রায় 100 বছর পর বেগম রোকেয়ার হাত ধরে মেয়েরা স্কুলে যাওয়া শুরু করেছিল। আমাদের গোড়াতে একদম শুরুতেই মেয়েরা 100 বছর পিছানো, 100 বছর দেরি করে শুরু করেছে। IAB যে প্রায় 50 বছর পরে একজন নারী সাধারণ সম্পাদক পেয়েছে, মানে 100 বছরের জায়গায় 50 বছর কম সময় না? মানে চাইলে এইভাবে দেখা যেতে পারে। আমি জাস্ট কথার কথা বললাম। আসলে আমাদের স্থাপত্যের জায়গাটা যদি ধরি, বা স্থাপত্যের জায়গা থেকে যদি পরে আসি, পুরো ঘটনাটা নিয়ে আমরা সবাই জানি এটা অনেক বড় একটা আলোচনা, এটা নিয়ে অনেক আন্দোলন, অনেক দাবি দেওয়া, অনেক কিছু আছে যে নারী অধিকার, নারীরা কেন পিছিয়ে থাকছে,
বা নারীদেরকে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদেরকে এগিয়ে আসতে দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি স্থাপত্যের জায়গায় শুধু একটু বলি, সেটা হচ্ছে আমরা স্পেশালি লাস্ট 20 বছরে, যেটা যদি আপনি একটা পরিসংখ্যান দেখেন, স্থাপত্যে পড়াশোনায় আগ্রহ প্রকাশ করছে বেশি সংখ্যক নারী। ইউনিভার্সিটিগুলোতে পাবলিক এবং প্রাইভেট সকল সেক্টরে পড়ছে বেশি সংখ্যক নারী। সেখান থেকে বেরোচ্ছে বেশি সংখ্যক নারী স্থপতি। তারপরে কি হচ্ছে? তারপরে নারীরাই ভালো করছে। নারীরা কিন্তু যখন পড়াশোনা করছে তখনও রেজাল্ট বেটার হচ্ছে নারী স্থপতিদের। বের হওয়ার পর আপনি যদি কয়জন কাজ করছে জন হিসাব করেন, তাহলে হয়তো দেখবেন যে সমান সংখ্যক কিংবা যারাই পাশ করছে তারা সবাই কাজ করছে। কিন্তু নেতৃত্বের জায়গাতে আপনি যদি এখন খুঁজে নিয়ে আসেন, যেটা বিটিআই কিছুদিন আগেই হলো, যে নারী দ্বারা পরিচালিত স্থাপত্য চর্চার অফিস, সেটার খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ব্যাপারটাকে দেখি এভাবে যে স্থাপত্য চর্চায়, স্থাপত্যের শিক্ষকতায় এই দুটো জায়গায় নারীরা আছে, হয়তো একটু পেছনে পড়ে যাচ্ছে বা একটু দেরি হচ্ছে। পাশ করার পরপরই ছেলেরা যেভাবে কাজ করতে পারছে সেভাবে মেয়েরা পাচ্ছে না। তার কারণ হচ্ছে পাশ করার পরপরই বিয়ের একটা প্রেশার থাকে, ফ্যামিলি থেকেও থাকে, নিজেদের ভেতর থেকেও থাকে। ওই বিয়েটা হয়ে যাওয়ার পর দেখা যায় বিয়ের 2 বছরের মধ্যে আবার একটা মানে সন্তানের ইস্যু চলে আসে, এবং তখন খুব বায়োলজিক্যালি একটা গ্যাপ তৈরি হয়ে যায়। সেই কারণে একটা ছেদ তৈরি হওয়া ছাড়া আমি কিন্তু স্থাপত্য চর্চা এবং স্থাপত্য শিক্ষকতায়ও বলবো, আপনি যদি শিক্ষকদের একটা পরিসংখ্যান করেন, সেখানেও বিভিন্ন ইউনিভার্সিটি মিলে আপনি অনেক বেশি সংখ্যক নারী স্থপতি পাবেন, আমি যদি ভুল না বলে থাকি। স্থাপত্যের নেতৃত্বে এখানে নারী শূন্য, একেবারে নারী শূন্য। আপনি 14 বা 15 জনের আইএবির বা আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের কার্যনির্বাহী পরিষদে প্রতি বছর একজন, অনেক বছর পর এইবার বর্তমান এক্সিকিউটিভ কমিটিতে আমি 2 জন নারীর অবস্থান দেখতে পাচ্ছি। কিন্তু তাও আবার ডেকে ডুকে নিয়ে আসতে হচ্ছে। আপনি স্থাপত্যের অফিসগুলোকে দেখেন, সেখানে নেতৃত্বের জায়গাতে ওনারা আসতে চান না নারীরা। তুমি যে সবকিছু করতে যাবেন, আসতে যাবেন না কেন? নেতৃত্বে মানে ওই জায়গাটা তৈরি করতে হবে। কয়েকদিন আগে একটা সিনেমা দেখলাম, উৎসব, নিশ্চয়ই দেখেছেন। উৎসব সিনেমাতে একটা ডায়লগ আমার খুব পছন্দ হয়েছে, সেখানে তো ডানা থাকলেই একজন স্থপতি, জি জি আমাদের অপি করিম ছিল। কিন্তু ওটা ওই কোটটা, মানে কথাটা আমার খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে আমাদের এখনকার ডিসকাশনের জন্য। বলছিল যে ডানা থাকলেই ওড়া যায় না, আসলে ডানা আছে, আমি উড়তে পারি, কিন্তু আমি উড়তে পারি না যদি আকাশটা না থাকে। ওকে, আকাশটা দরকার। আমার কাছে মনে হয়েছে স্থাপত্যের নেতৃত্বের জায়গাটাতে আমরা আসলে ওই আকাশটা তৈরি করতে পারি নাই। আকাশটা দিতে হবে মেয়েদেরকে, সেটার দায়িত্ব নারী পুরুষ নির্বিশেষে সকল স্থপতির, যারা আগে পাশ করে গিয়েছে। আইএবিতে হয়তো সেই আকাশ দেয় নাই, বাট অন্যান্য অনেক সেক্টর আছে যেখানে আকাশ দেওয়া আছে, এবং সেখানে নারীরা আসছেও, নারী স্থপতিরা আসছেও, ইনক্লুডিং বুয়েটের ভাইস চ্যান্সেলরও নারী ছিলেন, যিনি একজন স্থপতি। আমি কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাছাড়াও স্থাপত্য জগতে সাকসেসফুল স্থপতি হিসেবে অ্যাটলিস্ট আমার জানা মতে, আমি তো প্রায় 45 বছর ধরে তোমাদের সঙ্গে কাজ করছি, নারীদের একটা সবচেয়ে বড় গুণ হলো কি, যে তারা ফোকাস থাকে খুব বেশি, একদম তারা ভীষণ কমিটেড প্রাকৃতিকভাবেই। হ্যাঁ, প্রাকৃতিকভাবেই। তো সেই জন্য তাদের দিয়ে কাজ করানো কিংবা করিয়ে কাজ আদায় করে নেওয়া আমাদের কাছে অনেক সহজ মনে হয়। মানে আপেক্ষিকভাবে, মানে আপেক্ষিক, সবই আপেক্ষিক, কোনোটাই অ্যাবসলিউট বলছে না। আর যে প্রাকৃতিক নিয়মগুলি বললে, যে বিয়ে হওয়া, বাচ্চা বড় করা, এটা তো পার্ট অফ দ্য টোটাল, আল্লাহ তাআলাই সেভাবে বানিয়ে দিয়েছেন সব মানুষটা, শুধু সব পশু পাখি জীবজন্তু সবার জন্য, এবং সেটা বানানোর সঙ্গে সঙ্গে সেই ক্ষমতাও দিয়ে দিয়েছেন তাকে, একটা নারীর যে ক্ষমতা। হ্যাঁ, তো আমার নিজের মেয়েকেও তো দেখতাম যে হ্যাঁ,
বরফের ভিতরে বাচ্চা আনতে যাচ্ছে, আবার কাজ করতে যাচ্ছে, ব্লা ব্লা ব্লা, যেটা সবার জন্যই। কারো হয়তো একটু সুবিধা থাকে, কারো একটু কম সুবিধা থাকে। তো ওইটাকে কিন্তু আমি এখানে উজ্জ্বল রাখতে চাবো। জি। ওইটাকে উজ্জ্বল রাখলে পরে আরও আসা মানে উচিত ছিল বলবো না, আরও আসা যেত হয়তো। সো এখানে কি কোনো প্রতিবন্ধকতা ছিল, নাকি বাই ন্যাচারাল প্রসেসেই আসে নাই? না না না, আমি আপনাকে আরেকটু ডিটেলে বলো। আরেকটু খুলে বলি, যেটা আমার পয়েন্টটা, হুম আমার উদাহরণ দিয়ে বলি। হুম আম, ধরেন আমি ছোটবেলা থেকে একটু মারকুট টাইপের ছিলাম। ধরেন স্কুলে মাতবর প্যারেড মানে কি, কমান্ডার, টমবয়? টমবয় মাতবর না, আমি তাহলে টমবয় টাইপ ছিলাম ঠিকই, কিন্তু হ্যাঁ, মাতবর বলতে যেটা বুঝাচ্ছি যে স্কুলে আমি লিডার প্যারেড কমান্ডার লিডার ছিলাম, লিডার স্কুল লিডার, ক্যাপ্টেন হ্যাঁ, ছিলাম, বুঝতে পেরেছি। কলেজে ছিলাম প্রেসিডেন্ট। তারপরে ধরেন যখন আমি এই যে আইবির সাথে ইনভলভ, যখন আর্কিটেকচারে ক্লাস শুরু করলাম, তার পরবর্তীতে ভলেন্টিয়ার হিসাবে, স্টুডেন্ট ভলেন্টিয়ার হিসাবে কাজ শুরু করেছিলাম। তারপরে একটা পর্যায়ে এসে আমি সেমিনার সেক্রেটারি হই আইবি, তখন বেশ কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে। পরবর্তীতে যখন আমার কাছে ওরকম একটা আলোচনা আসলো, আপনি যেই প্রশ্নটা করেছিলেন যে সাধারণ সম্পাদক হওয়া, অনেক সাধারণ সম্পাদকের কাজটা আসলে আপনি এটাও বলেছেন যে খুব জটিল এবং কঠিন কাজ, মানে জব বলবো না, আইবির কোনো পোস্টই কোনো জব না, কিন্তু সাধারণ সম্পাদকের কাজটা আসলে একটা ফুল টাইম কাজ। অ্যাবসলিউটলি, এবং ইট মাচ হার্ডার দ্যান দ্য প্রেসিডেন্টস জব আর কি। হ্যাঁ, সব সময় তাই, সব জায়গাতেই। জি, এখন জেনারেল সেক্রেটারির প্রসঙ্গটা যখন আসলো, আমি আকাশ বলতে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে ক্ষেত্রটা তৈরি করা। আমি আমার যোগ্যতায়, আমার কথাই বলছি, নিশ্চয়ই আমি যোগ্য ছিলাম বলেই মানুষ ভেবেছিল, আমাদের সিনিয়ররা ভেবেছিল যে ইমুকে জেনারেল সেক্রেটারি হবার জন্য অনুরোধ করা যেতে পারে। এই অনুরোধ যখন বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আসলো, তখন আমার আবারও সেই আমার পার্টনার, আমার রুমমেট, তার কথা চলে আসে। তিনি আমাকে জোর করলেন। আমি স্ট্রেইট বলেছিলাম, ট্রাস্ট মি, যে এই কাজ আমি করব না, করতে পারবো না, কারণ আমার দুটো বাচ্চা আছে। একটা বাচ্চার বয়স এখন, আমার বড় মেয়ের বয়স 19 বছর, ছেলের বয়স 11 বছর। এখন দুইটা বাচ্চাকে নিয়ে আমি ফুল টাইম আইবি নিয়ে লেগে থাকবো, এবং এটা কিন্তু ফুল টাইম মানে কিন্তু ওই 9টা 5টা ফুল টাইম না, আপনি খুব ভালো করেই জানেন, যখন যা লাগে আর কি। জি। তো তখন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সমস্ত ওই যে ওই ক্ষেত্রটা, আকাশটা তৈরি করে দিলেন। তিনি বললেন যে কতটুকু পেরেছিলেন সেটা পরের ব্যাপার, কিন্তু ওই সময় উনি আমাকে একদম শক্তভাবে বলেছিলেন যে তুমি যাও, মানে এটা ইলেকশনে দাঁড়াও, তুমি যদি জিতে যাও তখন বাসার কাজগুলো কিভাবে রিডিস্ট্রিবিউট করা যায় সেটা আমরা ম্যানেজ করব সবাই মিলে। এখানে আমার আকাশটার মধ্যে আমার মা আছে, আমার বোন আছে, তারা কিন্তু শুধুমাত্র জেনারেল সেক্রেটারির সময় আমাকে আকাশ তৈরি করে দিয়েছিলেন তা না। আমি এই প্রোগ্রামের মাধ্যমে ওনাদেরকে একটা ধন্যবাদ দিতে চাই, কারণ হচ্ছে যে আমার শুরু থেকেই, স্পেশালি যখন থেকে আমার প্রথম সন্তান হয়, তারপর থেকে আমার মা, আমার বোন আমাকে যে সাপোর্টটা দিয়েছেন, সেটা না থাকলে তো আমি তখন থেকে কাজ করতে পারতাম না। আমি স্থাপত্য চর্চায়, তখন আমার একটা এলাবোরেট অফিস ছিল, বেশ অনেক প্রজেক্ট আমি একসাথে করতে পারতাম। এখন বরঞ্চ তার তুলনায় আমি অনেক কম কাজ করি, তখন আমি অনেক বেশি কাজ করতাম। সেটার পুরো কৃতিত্ব আমার মায়ের, যে আমার বাচ্চাটাকে রাখার, এবং আমি কোনো চিন্তা ছাড়া, আমার মায়ের কাছে বাচ্চাটা আছে মানে হচ্ছে আমাকে কিন্তু কোনো টেনশন করতে হচ্ছে না। তো সেই যে ক্ষেত্রটা, আকাশটা তৈরি করে দেওয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নেতৃত্বে কেন মেয়েরা, আমরা বলতেই পারি যে স্থপতি নারীরা তো আসছে না, আইএবির ইলেকশনে দাঁড়াচ্ছে না, জোর করে করে বলতে হচ্ছে যে তুমি আসো, তুমি আসো। কারণ সত্যি কথা হচ্ছে 14-15 জনের মধ্যে একটাও যদি মহিলা না থাকে, দেখতে ভালো দেখা যায় না, আর সবাই কটু কথা বলবে। সেই ভয়ের চোটে আমরা আবার বয়োজ্যেষ্ঠ না 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 আনতে হবে, ওকে ওকে, একে তাকে ধরে টরে, যারা যোগ্য তাদেরকে নিয়ে আসার, কিন্তু জোর করে টানতে হয়। এখন এক্ষেত্রে আমাদের সবার বক্তব্য থাকতে পারে যে, বা আপনি বলতে পারেন যে আসে না কেন, নেতৃত্বের জায়গাতে
এইটা আপনি আইএবির নেতৃত্ব বলেন, আর্কেশিয়ার নেতৃত্ব বলেন, আর নিজের একটা অফিস দিয়ে সেই অফিসের নেতৃত্ব দেওয়ার কথা বলেন। হ্যাঁ, এই জায়গাটাতে মেয়েরা আসতে চাচ্ছে না এটা তা না, আসতে পারছে না কারণ সেই আকাশটা তৈরি নাই। আমরা সবাই মিলে যদি ওই ক্ষেত্রটা তৈরি করি, সবাই মিলে যদি আকাশটা তৈরি করি, তাহলে মেয়েরা আসবে। ওকে, তো তাহলে আমরা কি এটা কি এভাবে বলতে পারি যে আমরা বাসায় হোক কিংবা যে অর্গানাইজেশন সেখানে হোক কিংবা যে সোশ্যাল এনভায়রনমেন্ট সেখানে হোক, এমন কিছু ফ্যাসিলিটি থাকা দরকার যে মেয়েদের মা হিসাবে, মেয়েদের সাংসারিক দায়িত্ব হিসাবে যে দায়িত্বগুলি আছে সেগুলিকে যদি ডিভাইড করে নেওয়া যায় কিংবা সেগুলির জন্য যদি অল্টারনেটিভ ব্যবস্থা করা যায়, তাহলে মেয়েরা আরও আগিয়ে আসবে নেতৃত্ব দিতে। আমি নিশ্চিত। আপনি নিশ্চিত, তুমি নিশ্চিত। ভেরি গুড, সো গুড সাজেশন। আমরা এটাকে আরও ওইভাবে প্রচার করব, আমরা আরও নিজেরা করে সেটাকে প্রমাণ করব যে আমরা করেছি ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ তারপরে আমি আসবে। কিন্তু অসম্ভব আশাবাদী একজন মানুষ। ফ্যান্টাস্টিক, অপটিমিস্টিক লোক মানুষকে আগিয়ে নিয়ে যায়, পেসিমিস্টিক মানুষকে টক্সিকেট করে ফেলে। সো থ্যাংক ইউ ফর দ্যাট রিপ্লাই। আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ ভেরি কম্প্রিহেন্সিভ রিপ্লাই। হ্যাঁ, ভেরি ভেরি কম্প্রিহেন্সিভ রিপ্লাই। আসলে আমাদের এখানে আগে তো ছিল না, কোনো এক সময় এটাও হয়তো হয়ে যাবে যে বাচ্চাদের কথা বলছি আর কি, এই চাইল্ড কেয়ার সেন্টার প্রপার, সেফ অ্যান্ড প্রপারলি মেনটেন, যেগুলি বিদেশে তো অ্যাকচুয়ালি বাপ মাও থাকে না, হাজব্যান্ড কিংবা স্পাউসও এরকম সাপোর্টিভ নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে কী করা হয়, তখন ইউ পে ফর ইট অ্যান্ড গেট দ্য সার্ভিস, উইচ ইজ দ্য লাস্ট অপশন। আমি মনে করি উইচ ইজ দ্য লাস্ট অপশন। কেন লাস্ট অপশন? বিকজ ওগুলি উপরে তুমি তো ভরসা করতে করতে অনেক বছর চলে যায় আর কি, ওই নিয়ম কারণ ল অ্যান্ড সব কিছু থেকে। গেল আমাদের, তাহলে মহিলারা আসবেন এরপরে, আমরা সেই ইসে আছি। যাই হোক, ভাগ্যক্রমে বিটিআইতে মহিলারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ভালোভাবেই। আমাদের আর্কিটেক্ট, চিফ আর্কিটেক্ট মহিলা জানোই, এবং তার দাপটে আমরা বেশ ভয়ই থাকি। হ্যাঁ, তো এখন হচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে তোমার ইনভলভমেন্ট অনেক আছে। এই ব্যাপারটায় তুমি একটু আমাকে বলো যে এটায় তুমি আগ্রহ হলো কিরকম কিনা, কিংবা কীভাবে তুমি পদার্পণ করলে? আগে যেমনটা বলেছি, খুব একটা প্ল্যান করে কিছু হয় নাই। ওকে, আমাদের যে অগ্রজ আমার শিক্ষক স্থপতি কাজী গোলাম নাসির, ওনার অবদান এক্ষেত্রে বেশি। উনি মোটামুটি আমাকে একটু জোর করেছিলেন। আর্কিটেক্টদের একটা ফোরাম আছে, এশিয়ান আর্কিটেক্টদের, রিজিয়নাল আর্কেশিয়া আর্কিটেক্টস রিজিয়নাল কাউন্সিল অফ এশিয়া। তো এই আর্কেশিয়াতে আমি প্রথমবার যাওয়ার পরে ওখানকার সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি, সেইখানে আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি। বা একটা মিটিং করার পর দেশে বসেই তো না, এটা আমি গিয়েছিলাম। গিয়েছিল, জি, মানে দেশের বাইরে কোনো একটা দেশে, এটা সম্ভবত নেপালে ছিল। আমি প্রথম ACSR বা কমিটি অন সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই কমিটিকে আমি প্রথমবার বাংলাদেশের বা আইবির পক্ষ থেকে রিপ্রেজেন্ট করি 2013 সালে। তার আগে বেশ কয়েকটা কনফারেন্স বা সেমিনার আমি এবং আমার হাজব্যান্ড, আমরা দুজন মিলে পেপার পাঠিয়েছিলাম, অ্যাকসেপ্টেড হয়েছে, আমরা পেপার পড়তে গিয়েছি, এরকম কিছু যাওয়া আসা আছে। কিন্তু আইএবির পক্ষ থেকে রিপ্রেজেন্ট করতে প্রথম যাই 2013-তে। ওইখানে গিয়ে আর্কেশিয়াতে 24টা দেশ আর্কেশিয়ার মেম্বার ইনস্টিটিউট, 24টা দেশের স্থপতিদের ইনস্টিটিউট হচ্ছে আর্কেশিয়ার মেম্বার ইনস্টিটিউট। তো তখন বোধহয় 22টা ছিল বা 20টা ছিল। তো আমি যখন দেখলাম যে এক টেবিলে বসে এই এতগুলো দেশের, এশিয়ান এতগুলো দেশের মানুষ একসাথে বসে আলোচনা করছে যে এশিয়ান আর্কিটেক্টদেরকে
সোশ্যালি রেসপন্সিবল বানানো মানে কি, সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে কি, কি কি করা যেতে পারে, তারা নিজের দেশে দেশে কি কি করছেন। ইন্টারেস্টিং। আপনাকে যেটা বলছিলাম তার অনেক আগে থেকেই তো আমি পল ফলোরাসের সাথে কাজ শুরু করেছি, হাসিবুল কবিরের সাথে আমি কোচ কবির ভাইয়ের দ্বারা ইনফ্লুয়েন্সড, এদিকে নেপালে ধুলি খেলে গ্রামে গিয়ে গ্রামের মধ্যে বা পাহাড়ের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট সহ টয়লেটটা কিভাবে হচ্ছে, এই সমস্ত সেক্টরে তো আমি কাজে ঢুকে গেছি। তো ওখানে যাওয়াটা কিন্তু এমন না যে আমি খুব চিন্তা ভাবনা করে ও আচ্ছা আমি তো সোশ্যাল রেসপন্সিবিলিটি মার্কা কাজ করতে চাই বা করব সেই মনে করে আসলে যাওয়াটা হয়নি। খুব ঘটনাচক্রেই আমার ওই কমিটিটায় রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি নিজে একটা প্রেজেন্টেশন দিই। তারপরে আমি ইন্টারেস্ট আমার মধ্যে তৈরি হয়, আমি দেখি যে আর ওখান থেকে অনেক কিছু শেখার আছে। যেই অন্যান্য দেশের নলেজ শেয়ারিং যেটাকে আমরা বলি, অন্যান্য দেশের গুলা জেনে এসে আমি যদি আমার দেশের স্থপতিদেরকে সাথে নিয়ে কাজ করতে পারি, আইবিতে যদি একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটি আলাদা থাকে, এখন যেটা খুব অ্যাক্টিভ আছে আপনারা জানেন, স্থপতি জগরুল ভাইয়ের নেতৃত্বে ওটা বেশ অ্যাক্টিভ একটা কমিটি হিসেবে কাজ করছে। তো তখন থেকেই আসলে এই আর্কেশিয়ার সাথে ইনভলভ হওয়া, পরবর্তীতে যখন আমার পোস্ট জেনারেল সেক্রেটারি হয়ে যায় তখন ইউআইএ তে কাউন্সিল মেম্বার হিসেবে যাওয়া। কিন্তু এরকম করতে করতে ওরা অনেক আগে থেকেই বলছিল, মানে এটা তো একটা ইলেকশনের মাধ্যমে হয়, আমি এখন যে চেয়ারপারসন পজিশনে কাজ করছি এই সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটির, সেটা একটা ইলেকশনের মাধ্যমে হয়েছে এবং এই ইলেকশনে ভোট দেন হচ্ছে ওই 24টা দেশের প্রেসিডেন্টরা। তো এই তো মানে আসলে কাজ করতে করতে প্রতিবার রিপ্রেজেন্ট করতে করতে বেসিক্যালি ইট স্টার্টেড ইউর এক্সপোজার বাই পেপার এন্ড দেন ইউ থট যে ওকে এদিকে আমার ন্যাক আছে, জি, তারপরে সেই ন্যাক থেকে ইউ স্টার্টেড ডুইং মোর ওয়ার্ক এন্ড ফাইনালি ইউ হ্যাভ কাম টু এ সাকসেসফুল পজিশন এন্ড পরে আরো সাকসেসের দিকে পজিশনটাকে আমার কখনো জরুরি মনে হয় না, জরুরি না, পজিশনে না থাকলে পরে তো জি অনেক কিছু করা যায় না, সেটা টের পেয়েছি। ভাই আপনাকে বলি, আমি যে মার্জিনালাইজড কমিউনিটি নিয়ে যে আমার একটা ক্ষেত্র, আমার কাজের একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু আর্কেশিয়া সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিটিতে ছিল না। আপনি যেটা বলছিলেন না যে পজিশনটা, আমি চেয়ারপারসন হওয়ার পরে বা চেয়ারপারসন হতে পারার কারণেই আমি আসলে এই 24টা দেশের মার্জিনালাইজড কমিউনিটি নিয়ে যে সমস্ত স্থপতিরা কাজ করছেন তাদেরকে একসাথে পেরেছি। এবং আমরা এই গত 2 মাস আগে আমরা থাইল্যান্ডে একটা ব্যাংককে এবং ব্যাংককের আশপাশ মিলে 4টা সাইটে আমরা একটা ওয়ার্কশপ করলাম। সেখানে 18টা দেশ থেকে রিপ্রেজেন্টেটিভ আসলেন। তো সেই ওয়ার্কশপ থেকে কিন্তু আমরা সবাই অনেক কিছু শিখলাম এবং সেই শিক্ষাটা আলোকে আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এই 24টা দেশ মিলেই কিন্তু কাজটাকে আগাচ্ছি এবং প্রতিটা জিনিস থেকে আমি আবার আমার দেশের স্থপতি যারা কমিউনিটি আর্কিটেকচার করছেন বা যারা এই প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করছেন তাদেরকে সমন্বিত করে ওই শিক্ষাটা তাদের মাঝখানে কোনোভাবে যদি আমি বিলিয়ে দিতে পারি, এইটাই মানে মোট কথা পুরো জিনিসটা একটা আরেকটার সাথে সম্পর্কিত। কিন্তু এই যে 24টা দেশের মানুষ, 24টা না হলে অন্তত 15-16টা আলাদা আলাদা ডিমেনশন নিয়ে যার যার নিজের জায়গার সুবিধা বঞ্চিতদের বাসস্থানের সুব্যবস্থা তৈরি করার চেষ্টা করছেন। এইটা দেখতে পারাটাই আমার কাছে আমার যে ছোট একটা পোস্ট, এই পোস্টের কারণে আমার প্রাপ্তি মনে হয়। থাইল্যান্ডের এই জাস্ট ছোট একটু এক্সাম্পল বলবে? আমি যেহেতু থাইল্যান্ডে বেশ কয়েক বছর ছিলাম, জি, তো এখানে কি ধরনের প্রজেক্ট ছিল সিএসআর এর আন্ডারে, যেটা বাসস্থান এবং সুবিধা বঞ্চিত মানুষ এই সবগুলিকে একসঙ্গে করে করা হয়েছে, সিএসআর করা হয়েছে? আমরা ওই 4টা সাইটের থেকে আমরা সেখানকার মানে কোনটা আসলে আমরা নলেজ বেস হিসেবে নিতে পারি, মানে আমাদের অবজারভেশন গুলাকে পজিটিভ এবং নেগেটিভ
অবজারভেশন গুলোকে একসাথে করেছি। সুবিধা বঞ্চিত বঞ্চিত মানুষের জন্য একটা কিছু করতে পারলে আমরাও মনে করি যে একটা লিগেসি রেখে যাওয়া মানুষের জীবনে। তুমি যেটা বলেছো হ্যাপিনেস, জীবনের শেষের দিকে এসে কি চায় মানুষ? টু কিপ এ লেগেসি। লেগেসি অনেকভাবে মানুষ রাখতে পারে, জীবন দিয়ে রাখে। আপনারা সেরকমও আছে। বিটিআই থেকে কিন্তু আসলে আমার দিক থেকে আমি একটু দেখি, আমি যা দেখছি সেটার আলোকে একটু বলি। বিটিআই থেকে আপনারা কিন্তু কিছু জায়গাতে কিছু সেক্টরে লিগেসি তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের যে ডেইলি স্টারের জি, সাথে জি, স্টেলার উইমেন যেটা, চেষ্টা করে যাচ্ছি। সেখানে কিন্তু ওই নারী নেতৃত্বের মানুষগুলাকেই আপনারা তুলে নিয়ে হ্যাঁ, এসে হ্যাঁ, হ্যাঁ। সবার মাঝখানে আরো বেটার ভাবে উপস্থাপন করার হ্যাঁ, এবং প্রচেষ্টা নট নিয়েছেন। দ্য ওয়ান্স হু হ্যাজ অলরেডি বিন রেকগনাইজড। জি তাদের না, কিন্তু জি আগেই তাদের বাদ দেওয়া হয় আর কি। জি 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 তাদের বাদ দিয়ে তারপরে যাদের ভিতরে ওই জিনিসটা আছে কিন্তু এক্সপোজ হয় নাই টু দ্য জি। পাবলিক, তাদেরকেই তুলে আনতে চেষ্টা করি। বিটিআই থেকে আরেকটা জিনিস যেটা আমি অ্যাপ্রিসিয়েট করব সেটা হচ্ছে আপনাদের এই যে এই পডকাস্টটাতে আপনারা কিন্তু এই যে মূলধারা স্থাপত্য চর্চায় যারা খুব একটা ভালো অবস্থানে চলে এসেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, আবার বলছি মূলধারা স্থাপত্য চর্চায় তাদেরকে নিয়ে শুধু কাজ করছেন তা না, মানে বিটিআই বিং লিডিং ওয়ান অফ দ্য লিডিং ডেভেলপার, আপনারা চাইলে শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারতেন এই পডকাস্ট অনুষ্ঠানটাকে। আমাদের মতো মানুষদেরকে ডাকছেন, শিক্ষকদেরকে ডাকছেন, দর্শনের মানুষজনকে ডাকছেন, এবং তাদের সাথে কথা বলছেন, তাদের কথাগুলোকে স্প্রেড করছেন। এটাও কিন্তু এক ধরনের লিগেসি, মানে এক ধাপ আগানো এবং অন্যদের থেকে একটু আলাদা। সেটাকে আমরা যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েট করি। Thank you so much for appreciating us. Recently, you were invited in a UN High Commission for Human Rights at Geneva, and you delivered your speech also there, which is something to be very highly recognized for your contribution for something you have done. এটা ছোট্ট করে হলে একটু বলবে আমাদের এটা ঘটনাটা কি? খুব বড় কিছু না, যেটা আমার মনে হয় 5ই অগস্টে আমাদের দেশে এত বড় গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর আমরা যেটা বিশ্বাস করি, যেটা হয়তো অনেক বেশি মানুষের করার কথা ছিল, অনেক বেশি মানুষ না করে অনেক মানুষ করেছিল। এবং আপনি জেনে খুশি হবেন যে সেখানে অনেক স্থপতিরা ছিলেন, শুধু যে বয়োজ্যেষ্ঠ স্থপতি তা না, এখানে অনেক বেশি সংখ্যক তরুণ স্থপতি বা স্থাপত্যের শিক্ষার্থীরা জড়িত ছিলেন। আমরা 5টা হসপিটাল, ঢাকার 5টা হসপিটালে আমরা তখন শুরুতে যারা হসপিটালে ওই মুহূর্তে ছিলেন, যারা আন্দোলনে আহত হয়েছিলেন, গুরুতর আহত হয়েছিলেন, তাদের যে কোনো ধরনের সহায়তা করার জন্য আমরা স্ট্যান্ড বাই ছিলাম। এবং এই সময় আমাদের সাথে অনেক প্রবাসী বাংলাদেশিরা থেকে শুরু করে অনেক মানুষ যুক্ত হন। তো ছোট করেই বলি, ওটা এখন আমরা ওই ফেজটা, মানে তখন 450-500 আহত ব্যক্তি এবং তাদের পরিবারকে আমরা সব ধরনের যার যখন যা প্রয়োজন হয়েছে চিকিৎসা ছাড়াও সকল সহায়তা দিয়েছি। তারপর থেকে আজকে তো 1 বছর হয়ে যাচ্ছে। তো এই 11 মাস সময়ের মধ্যে আমরা এই মুহূর্তে আমাদের 57 জন গুরুতর আহত 57 জন পেশেন্ট আছে, যাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের পর্যায়টাতে আমরা এখন কাজ করছি। আমাদের একটা ছোট্ট গ্রুপ তৈরি হয়ে গেছে, সেই গ্রুপের নাম ভিশনারি ভয়েজ। তো সেখানে অনেক ছেলেপেলে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। জেনেভার যেই আমন্ত্রণটার কথা বললেন, ইউনাইটেড নেশনস হাই কমিশনস ফর হিউম্যান রাইটস, ওখান থেকে যে আমন্ত্রণটা আমি পেয়েছিলাম সেইটার ইয়েটা খুব অন্যরকম ছিল। আমাকে তো আসলে ওখানকার কেউ চেনে না। ওনারা যখন OHCHR রিপোর্টের ইনভেস্টিগেশনে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল ইনভেস্টিগেট করতে, তখন আমাদের ওই সময়টা আমরা তো ভীষণভাবে কাজ করছি হসপিটালগুলোতে মাঠ পর্যায়ে। তো তখন ওনারা এক একটা কেসের কাছে যাচ্ছিলেন, কেস বলে হচ্ছে ইনজিওর্ড পেশেন্টের কাছে যাচ্ছিলেন, তাদের কি হয়েছিল এগুলা ইনভেস্টিগেট করবার জন্য। বেশ 2-3 জন বলেছেন যে
আপনারা ওয়েট করেন, আগে একটু ইমো আপু কিংবা ইমো আন্টির সাথে কথা বলে নেই। যদি উনি বলেন কথা বলতে, তাহলে আপনাদের সাথে কথা বলবো, না হলে বলবো না। তো ওনাদের কাছে মনে হয়েছে, আমাকে তখন ফোন করেছিলেন যে আপনি তো খুব ক্ষমতাধর একজন ব্যক্তি, আপনার সাথে কথা না বলে আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না। তো আমরা জাস্ট আপনি কে বা এই টাইপের আর কি কথা ছিল। ইউ আর এ মেন্টর ফর মেনি অফ দ্য পিপল। তো পরবর্তীতে এই ইনভাইটেশনটা আসে হচ্ছে যখন এই রিপোর্টটা, মেইন রিপোর্টটা যখন ওনারা কাউন্সিলের কাছে পেশ করেন, সেই সেশনটাতে আমাকে বাংলাদেশের সিভিল সোসাইটির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওখানে ইনভাইট করা হয়। এবং আপনি জেনে খুশি হবেন, বা আমাদের স্থাপত্য অঙ্গনের সকলেই খুশি হবে যে বারবার এই প্রশ্নটা আসছিল ওখানে যে আপনি তো একজন আর্কিটেক্ট, মানে বিইং অ্যান আর্কিটেক্ট, মানে তুমি আসলে এটার মধ্যে বা এইটা এখানে আসলা কিভাবে। আমার উত্তরটা বারবারই ছিল যে স্থপতিরা তো স্থপতি হওয়ার আগে মানুষ। তো আসলে এই কাজগুলো মানে স্থপতিরা মানুষ হিসেবেই কাজ করেছে। এবং আমি বারবারই বলেছি, ভাই আমি একা না, আমাকে আপনারা ইনভাইট করেছেন, আমি এসেছি, আমি বলছি কথা, কিন্তু আমার মতো আরো অনেক স্থপতি, আরো অনেক মানুষ এই হতাহতদের পাশে, গুরুতর আহতদের পাশে এখন পর্যন্ত আছে, কাজ করছেন। আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। যারা বিদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ভীষণভাবে সহায়তা করছেন আমাদেরকে, তাদের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। এক্সেলেন্ট। অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকেও তোমাকে অভিনন্দন। মানে তোমাদেরকে এই ধরনের উদ্যোগ তোমরা এবং যারা আরও নিচ্ছেন, বিকজ আমরাও তো সমাজেরই একটা অংশ, কাজে আমাদেরও একটা দায়িত্ব আছে তোমাদের রেকগনাইজ করা, তোমাদের কথা জানা। আজকে যেরকম আমি জানতে পারলাম, আমার থ্রুতে যারা দর্শক আছে তারা জানতে পারলো। তো আশা করি তোমরা এই কাজ চালিয়ে যাবে এবং আরও যারা করছেন তারাও চালিয়ে গিয়ে এই যারা মানুষগুলি, ছেলেমেয়েরা যারা বিপর্যয়ের ভিতরে এখন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, তাদের সাহায্য করবে। সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তো এই বলে আমার মনে হয় আজকে র্যাপ আপ করি। আমরা আবার গল্প করবো আর একদিন, ঠিক আছে? জি। তো আমাদের এখানে আসার জন্য, সময় দেওয়ার জন্য, এবং অনেক গুরুত্বপূর্ণ কথা, কোর আর্কিটেকচার থেকে বেরিয়ে এসেও যে অনেক কিছু করা যায় সেই চিন্তাধারা আমাদেরকে জানানো এবং আমাদের মাধ্যমে দর্শকদেরকে জানানো, এই সব কিছুর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ। আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে আপনাদেরকে, আপনাদের সহকর্মীদেরকে, পুরো বিটিআই ফ্যামিলিকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আমরা আলাপ করলাম আমাদের আজকের অতিথির সঙ্গে। ভবিষ্যতে আমাদের নেক্সট যিনি স্থপতি কিংবা অতিথি আসবেন, বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআইতে, তার সঙ্গে এই পডকাস্টের মাধ্যমে আমরা আরও অনেক কিছু জানতে পাবো এবং আপনারা সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ।